ডক্টর ইউনূসের সাথে বিশ্বব্যাংক প্রধানের বৈঠক। বাংলাদেশের অর্থনীতি পুনর্গঠনে $3.5 বিলিয়ন দেওয়ার আশ্বাস। নতুন বিনিয়োগে আগ্রহী চীন। চায়না অনেকগুলো বিষয়ে বাংলাদেশের সাথে ট্রেড বাড়াতে চায়, বাংলাদেশে ইনভেস্টমেন্ট বাড়াতে চায় এবং বাংলাদেশের সাথে তার যে কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক যে পার্টনারশিপ আছে এটাকে আরো সুদৃঢ় করতে চায়। স্থানীয় তদারকি না থাকায় বেপরোয়া টিসিবির ডিলাররা। অনেকেই কালো বাজারে বিক্রি করছেন চাল, ডাল, তেল সহ নিত্যপণ্য। 10 টাকা 15 টাকা দিয়ে কিছু করে দেয় আর আমাকে লাইন দিয়ে খালি যাই 3টা 4টা লয়া আঙ্গো দেয় না। হেরা মাল বাহিরে বিক্রি করে দেয়। আমি 3 মাস যাবত পাইতেছি না, আইলেই বলে শেষ। একটা পোলাপানে যদি এইভাবে ধরে, এই যে রাস্তা কিন্তু করছে, এই যে টানলে যেভাবে টানতেছে এইভাবে উঠা পড়তেছে। হাতের টানে উঠে যাচ্ছে শেরপুরের এক সড়কের কার্পেটিং। 3টি কালভার্টে ফাটল, অনিয়ম হলে ব্যবস্থা বলছে এলজিইডি। পর্বতারোহী শায়লা বিথির উপর হামলাকারী ধরা পড়েনি এখনো। রাজধানীর পথে ঘাটে নিরাপত্তাহীনতায় নারী সহ সাধারণ মানুষ। বাংলাদেশের লাইফস্টাইলের থেকে পাহাড়ে চড়া কয়েকশো গুণ সহজ। নারীরা রাস্তাঘাটে যেন সেফলি চলতে পারে, এটা তো আসলে কোনো বিকল্প নেই। দেশের অর্থনীতি পুনর্গঠনে অন্তর্বর্তী সরকারকে চলতি অর্থ বছরে $3.5 বিলিয়ন অর্থ সহায়তা দিতে আগ্রহী বিশ্বব্যাংক। জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাইডলাইন বৈঠকে এই আগ্রহের কথা জানায় সংস্থাটি। এছাড়াও জ্বালানি, সৌরবিদ্যুৎ সহ নানা খাতে বিনিয়োগ করতে চেয়েছে চীন। অন্যদিকে জুলাই বিপ্লবের আগে পরে মানবাধিকার পরিস্থিতি নিয়েও পূর্ণাঙ্গ তদন্তের অনুরোধ করেছে বেশ কয়েকটি মানবাধিকার সংস্থা। জাতিসংঘের সদর দপ্তর থেকে আরো জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুল্লাহ তুহিন। একের পর এক উন্নয়নের নামে লুটপাট আর দুর্নীতিতে ব্যাপক আলোচনায় বিগত সরকারের 16 বছর তলানিতে ঠেকেছে দেশের অর্থনীতি। এমনই প্রেক্ষাপটে যুদ্ধ বিধ্বস্ত বিশ্ব অর্থনীতির চ্যালেঞ্জ এবং মানবাধিকার লঙ্ঘনের নানা ইস্যু নিয়ে জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সাইডলাইন বৈঠকে বিভিন্ন দাতা গোষ্ঠী আর মানবাধিকার সংস্থার কাছে তুলে ধরেছেন দেশের বর্তমান পরিস্থিতি। বাংলাদেশের পুনর্গঠনে চলতি অর্থ বছরে 3.5 বিলিয়ন অর্থ সহায়তা দিতে চেয়েছে বিশ্বব্যাংক। অজয় বাঙ্গা জানিয়েছেন যে বাংলাদেশকে ওয়ার্ল্ড ব্যাংক $3.5 বিলিয়ন এই অর্থ বছরে দিতে পারবে। এটা অনেক টাকা এই জন্য যে বাংলাদেশের যে লিকুইডিটি সাপোর্ট লাগবে বা বাংলাদেশের যে এই পুরো জিনিসটা $3.5 বিলিয়ন তারা ইনভেস্ট করবেন হচ্ছে বাংলাদেশের রিফর্মকে সাপোর্ট করে। চীনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে চীন বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আগ্রহের কথা জানিয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি, সোলার বিদ্যুৎ অবকাঠামো উন্নয়ন করতে চায় তারা। সে যে চায়না বাংলাদেশের সাথে তার সম্পর্ক আরো সুদৃঢ়, আরো ডিপেন্ড করতে চায়। চায়না অনেকগুলো বিষয়ে বাংলাদেশের সাথে ট্রেড বাড়াতে চায়, বাংলাদেশে ইনভেস্টমেন্ট বাড়াতে চায় এবং বাংলাদেশের সাথে তার যে কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক যে পার্টনারশিপ আছে এটাকে আরো সুদৃঢ় করতে চায়। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করেছেন মানবাধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংস্থা। আওয়ামী লীগ শাসন আমলে আয়না ঘর সহ গুম খুনের পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে বিচার নিশ্চিত করা হবে বলেও আশ্বস্ত করা হয়েছে মানবাধিকার সংস্থাগুলোকে। যারা গুমের শিকার হয়েছে বা এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর শিকার হয়েছে তাদের ব্যাপারে যাতে জাস্টিস অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি এটা এনশিওর করা হয়। তো জাস্টিস অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটির একটা মূল ইস্যু হচ্ছে যে এই যে বাংলাদেশে যে আয়নাঘরগুলো ছিল, হ্যাঁ, এই বিষয়ে যাতে আরো পরিপূর্ণ তদন্ত হয়। এছাড়া জলবায়ু বিষয়ক অনুষ্ঠানে যোগ দিয়ে বাংলাদেশের সার্বিক চিত্র তুলে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সাধারণ অধিবেশনের মূল পর্বের দ্বিতীয় দিনে এসে ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের ভেঙে পড়া অর্থনীতি এবং বিধ্বস্ত অর্থনীতি পুনর্গঠন নিয়ে জোর দিয়েছেন। এমনকি তিনি বিশ্বব্যাংক এবং IMF এর সামনে দেশের ভঙ্গুর অর্থনীতির চিত্র তুলে ধরার পর তারা উদ্বেগ জানিয়ে দেশের অর্থনীতি পুনর্গঠনে ডক্টর মোহাম্মদ ইউনূসকে অতীতের চেয়ে আরও বেশি অর্থ সহায়তা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।
দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতার প্রধান প্ল্যাটফর্ম হিসেবে সার্ককে পুনর্জীবনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান। জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে দুই নেতা দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির উপর জোর দেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূস বলেন, সার্ক পুনর্জীবন একটি ভালো সূচনা হতে পারে এবং তিনি এই বিষয়ে পাকিস্তানের সমর্থন চান। শেহবাজ শরীফ এই উদ্যোগের প্রতি তার সমর্থনের প্রতিশ্রুতি দেন এবং আঞ্চলিক প্ল্যাটফর্মটি পুনর্জীবিত করতে ধাপে ধাপে এগোনোর পরামর্শ দেন। শাহবাজ শরীফ বাংলাদেশের টেক্সটাইল ও চামড়া শিল্পে বিনিয়োগের প্রতি পাকিস্তানের আগ্রহ প্রকাশ করেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস দুই দেশের মধ্যে যুব বিনিময় কর্মসূচি প্রস্তাব করেন। ফ্যামিলি কার্ডের মাধ্যমে কম দামে পণ্য বিক্রি কার্যক্রম চালু রেখেছে টিসিবি। ভোজ্য তেল, মসুর ডাল এবং চাল বিক্রি হচ্ছে 3 পণ্য, কিন্তু বিক্রির ক্ষেত্রে হচ্ছে অনিয়ম। গোডাউন থেকে পণ্য নেওয়া হচ্ছে, কিন্তু তা পুরোটাই পাচ্ছে না ভোক্তা। সেক্ষেত্রে ডিলারদের বিরুদ্ধে অন্য জায়গায় বেশি দামে বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয় কাউন্সিলর অফিসের তদারকির দায়িত্ব থাকলেও তার হচ্ছে না। ক্রেতাদের অভিযোগ, বাইরে বিক্রি করে দেবার কারণে পণ্য পায় না সাধারণ মানুষ। রিমন রহমানের রিপোর্ট। রাজধানীর শাহজাহানপুরের রেলওয়ে কলোনির বিসমিল্লা এন্টারপ্রাইজ এই নামে নেওয়া হয়েছে টিসিবির ডিলারশিপ, কিন্তু যেখানে পণ্য এনে মজুত করা হয়েছে সেই দোকানের নাম ভিন্ন। বিক্রি কার্যক্রম এখনো শুরু হয়নি। টিসিবির গুদাম থেকে পণ্য এনে মাপা হচ্ছে মসুর ডাল, কিন্তু 850 কার্ডধারীর জন্য আনা পণ্য এখানে নেই। 34 বস্তা মসুর ডাল এবং 94 কার্টুন তেল থাকার কথা থাকলেও আছে কম। প্রশ্ন হচ্ছে, বাকি পণ্য গেল কোথায়? ওটা তো আমি তো সঠিক বলতে পারতেছি না, আমি তো পুরো দায়িত্ব তো আর আমি না, তো 62টার মতন আছে, আর কোনখানে রাখছি কিনা বলতে পারবো না। কার জানি 10টা 15টা দিয়ে কিছু করে দেয়, আর আমরা জানি লাইন দিয়ে খারিছে 3টা 4টা লয়া আঙ্গ দেয় না। অভিযোগ আছে বড় অংশ পণ্য এখান থেকে সরিয়ে ফেলা হয়েছে আগেই, অর্থাৎ টিসিবির গুদাম থেকে ট্রাকে পণ্য এনে তা অন্য স্থানে নামিয়ে রাখা হয়। বিসমিল্লা এন্টারপ্রাইজের ডিলার আবু জাফর মোহাম্মদ সাদেকের সঙ্গে মোবাইলে কথা বললে তিনি প্রথমে এর সদুত্তর দিতে পারেননি। পরে জানান, টিসিবির পণ্য মানবিক কাজেও অনেক ক্ষেত্রে দিতে হয়। কম কেন? যদি না থাকে আমার ছোট ভাইয়ের দোকানে কাজ করে, যদি না থাকে আমি এসে তো আমাকে 30 মিনিট সময় দেন প্লিজ। সেপ্টেম্বর মাসের বিক্রি কার্যক্রম শুরু করেছে টিসিবি, তবে পণ্য নিয়ে ক্রেতাদের মধ্যে অসন্তোষ চরমে। জানান, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও মিলছে না পণ্য। দীপশিকা স্কুল সকাল 7টা থেকে দাঁড়াইছি, পরে যে 12টা বাজে আমরা এখান থেকে চলে আসছি, কয় মাল নাই। হ্যাঁ, মাল বাহিরে বিক্রি করে দেয়। হ্যাঁ, আমি 3 মাস যাবত পাইতেছি না, আইলেই বলে শেষ। ওই যে গ্যাসের মাসে দিছে, আমরা 2 দিনেই ফিরে গেছি। 2টা করে কার্ড নিয়ম, তো আপনি যদি 4-5 জন একসাথে যদি 5 জনের 10টা কার্ড একসাথে করে নেন, ওই হ্যাঁ আলগা খারাপে একজনের লাইনে থাকবে, ওই 10টা কার্ডে আমাদেরকে দেয়। মাঠ পর্যায়ে বিক্রি কার্যক্রম তদারকির ক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করা হয়, কিন্তু কার্ড বিতরণ, ব্যক্তি চিহ্নিত করা সহ নানা ক্ষেত্রে হয়েছে অনিয়ম। টিসিবি বলছে, কোনো অনিয়ম পেলে নেওয়া হবে ব্যবস্থা। কাউন্সিলর সাহেবরা এটা তদারকি করতো। অনেক কাউন্সিলরই তাদের নিজস্ব অফিসে, অর্থাৎ কাউন্সিলর অফিসে বা নির্দিষ্ট একটা জায়গায় বিক্রি করাতো। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে আমরা ডিলারদেরকে বলেছিলাম যে আপনারা যার যার দোকান থেকে বিক্রি করেন। অনেকেই হয়তো দোকানটা চিনত না, যেহেতু কাউন্সিলর অফিসের থেকে বিক্রি করা হতো। এই জন্য এই মাসে বা গত মাসে একটু সমস্যা ফেস করেছে। আগামী মাস থেকে দেখবেন যে এই সমস্যাটা থাকবে না। পরিবর্তিত সময়ে অনেক স্থানে বন্ধ হয়ে গেছে বিক্রি কার্যক্রম। দলীয় পরিচয়ে ডিলারশিপ নেওয়া ব্যক্তিরা অনেকেই চলে গেছেন আড়ালে। ঢাকা আঞ্চলিক কার্যালয় আওতায় 1800 ডিলার রয়েছে, তার মধ্যে 2 বা 3 জন অফিসিয়ালি দরখাস্ত দিয়ে বন্ধ রেখেছে। সে তার পারিবারিক সমস্যা বলেছে, রাজনৈতিক কোনো সমস্যার কথা আমাদের কাছে বলেনি। 2 বছরের বেশি সময় ধরে চলমান উচ্চ মূল্যস্ফীতি, কিছুটা কম দামে তেল, ডাল, চাল কিনতেই টিসিবির দিকে তাকিয়ে থাকে মানুষ। কিন্তু সরকারি এই সংস্থার বিক্রি কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করা দরকার। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, আবারও চোখ রাঙাচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের সহকর্মী সুমাইয়া ঐশীর কাছ থেকে। তিনি আছেন রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে। ঐশী, হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীদের চাপ কেমন দেখছেন, কি বলছে হাসপাতাল কর্তৃপক্ষ?
ন্যান্সি, বৃষ্টি বাড়ার সঙ্গে সঙ্গে ডেঙ্গু রোগীদের প্রকোপ বা ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে, সেটা আমরা সবাই এখন অনুধাবন করতে পারছি। এবং এই হাসপাতালে, হলি ফ্যামিলি হাসপাতাল যেটি মগবাজারে, সেই হাসপাতালে আমি সকাল থেকে ঘুরে দেখেছি, এখানেও কিন্তু ডেঙ্গু রোগীর সংখ্যা নেহাতি কম নয়। প্রতিদিনই চিকিৎসক যারা আছেন এখানে, হাসপাতাল কর্তৃপক্ষ, তারা বলছেন যে প্রতিদিনই কিন্তু এইখানে বিভিন্ন ধরনের লক্ষণ নিয়ে, ডেঙ্গুর বিভিন্ন লক্ষণ নিয়ে হাসপাতালে প্রতিদিনই ভর্তি হচ্ছেন রোগীরা। এবং তার মধ্যে শিশুদের সংখ্যাও কিন্তু একেবারেই কম বললে চলবে না, শিশুদের সংখ্যাও আছে। অর্থাৎ শিশু, বয়োবৃদ্ধ সবাই কিন্তু এখন ডেঙ্গুতে প্রচণ্ডভাবে আক্রান্ত হচ্ছেন এবং প্রতিদিনই নতুন নতুন সংখ্যার রোগী ভর্তি হচ্ছেন। চিকিৎসকরা বলছেন যে প্রতিদিনই সংখ্যা বাড়ছে এবং এখন আজকে যেমন সকাল থেকে আমরা দেখেছি যে বৃষ্টি হচ্ছে, ফলে এডিস মশার যে প্রকোপ সেটি বাড়ার আরও আশঙ্কা দেখা দিয়েছে। ফলে ডেঙ্গু রোগের চাপ আরও বাড়তে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এবং এই সময় কিন্তু ডেঙ্গুর যে প্রকোপটা সেটি বাড়ে সচরাচর, তবে তার তুলনায় অন্যবারের থেকে একটি যেহেতু বিশেষ সময় পার করছে বাংলাদেশ, অন্য সময়ের চেয়ে এবারে কিন্তু ডেঙ্গু নিধন বা মশক নিধন যে কার্যক্রম সেভাবে জোরদার হচ্ছে কি হচ্ছে না সেটি নিয়ে একটি বিতর্ক রয়েছে। এবং এই বিতর্কর মাঝে আমরা দেখেছি যে এখন পর্যন্ত 138 জন রোগী এরই মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। গতকাল পর্যন্ত 850-র বেশি রোগী শুধু গতকালই সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ডেঙ্গুর প্রকোপ নিয়ে। ফলে সংশ্লিষ্টরা বলছেন যে এই পরিস্থিতি থেকে উত্তরণ পেতে হলে দ্রুত মশক নিধন এবং সেই সঙ্গে ব্যক্তিগত সচেতনতাও প্রয়োজন। ন্যান্সি, ঐশী, আপনাকে ধন্যবাদ। হাত দিয়ে টানতেই উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং, ফাটল ধরেছে 3টি কালভার্টেও। শেরপুর সদরে পাকুড়িয়া সড়ক নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ করেছেন এলাকাবাসী। ঠিকাদার সব অস্বীকার করেছে। এলজিইডি বলছে অনিয়ম থাকলে ব্যবস্থা নেওয়া হবে। শেরপুর সদরের পাকুড়িয়া তিলকান্দি সড়ক ঢালাই হয়েছে কয়েকদিন আগে। হাত দিয়ে টানতেই এখন উঠে যাচ্ছে কার্পেটিং। একটা পোলাপানে যদি এইভাবে ধরে, এই যে রাস্তা কিন্তু করছে, এই যে টানলে যেভাবে টানতেছে এইভাবে উঠা পড়তেছে, তাহলে আপনারা দেখেন কিভাবে রাস্তাটা হয়েছে। বৃষ্টির পানি এই রাস্তা নিচ দিয়ে যায় ডাইরেক্ট, এই যে সাইডে ব্লক কি আছে, ব্লকের নিচ দিয়ে যায় পানি যা প্রবেশ করতেছে, বাইরে যেতেছে। সড়কটি নির্মাণের সময় নদীর শাসন সহ কালভার্টের কাজও হয়েছে। এরই মধ্যে বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ধস আর ফাটল। ঝুঁকিপূর্ণ একটি কমিউনিটি ক্লিনিকও। প্রকল্পে নিম্নমানের সামগ্রী ব্যবহার সহ অনিয়মের অভিযোগ এলাকাবাসীর। 3টা কালভার্টের মাঝখানেই বরাবর একদম ফাটল হয়ে গেছে গা। গাইডওয়ালটা অনেক আগে করা ছিল, সব ফাইটে গেছে গা, ভাঙ্গা যাওয়ার অবস্থায়। কিন্তু এটা নতুন করে না কইরা এই অবস্থায় তারা কাজ করে গেছে, এখন অনেক জায়গায় ভেঙে গেছে গা। একটা গাড়ি ঘুরাইলে অ্যাক্সিডেন্ট হইলে তাহলে সমস্যা না, আমরা বলছি কিছু মানে না। এলজিডির আওতাধীন 770 মিটার সড়কে নির্মাণ কাজ করছে রিফাত এন্টারপ্রাইজ। কাজে অনিয়মের কথা অস্বীকার করে ঠিকাদার প্রতিনিধি দিলেন ভিন্ন ব্যাখ্যা। কিছু কুচুকরি মহল এখন একটা আমাদের কাছে উক্ত কাজের চাঁদাবাজি করার জন্য পায়তারা করে আমাদের কাজটার ব্যাঘাত সৃষ্টি করতেছে। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এর সঠিক বিচার চাই। এলজিইডির দাবি সামগ্রিক কাজের মান সন্তোষজনক, ত্রুটি থাকলে ব্যবস্থা নেওয়া হবে। ভারী বর্ষণে মাটির কাজ বা অন্য কোনো কাজের যদি কোনো ক্ষতি বা কোনো ত্রুটি হয়ে থাকে, ঠিকাদারের মাধ্যমে এই কাজটি আমরা সমস্যার সমাধান করব এবং সমস্যার সমাধানের সাপেক্ষে ঠিকাদারকে আমরা এই কাজের চূড়ান্ত বিল প্রদান করব। গত বছরের নভেম্বরে শুরু হয় প্রকল্পের কাজ। কয়েকদিনের মধ্যেই তা শেষ হওয়ার কথা। বরাদ্দ ধরা হয়েছে 1,05,00,000 টাকা। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। দুর্গম পর্বত আরোহণ করা কঠিন নাকি রাজধানীতে নিরাপদে একা সড়কে চলাচল করা কঠিন? প্রশ্ন ছিল শনিবার ধানমন্ডিতে অতর্কিত হামলার শিকার হওয়া পর্বত আরোহী শায়লা বিথির কাছে। বাকিটা জানবো প্রতিবেদনে। দুর্গম পাহাড়ে অপ্রতিরোধ গতিতে এগিয়ে যাচ্ছেন বাংলাদেশের মেয়ে শায়লা বিথি। ঝুলিতে এর মধ্যেই যোগ করেছে অর্জনের তালিকা। তিনি কাজের সূত্রে প্রতিদিনের মতো পার হন রাজধানী ধানমন্ডি 27-এর ফুটওভার ব্রিজটি। তবে তার কাছে নাকি পাহাড়ে চড়ার চেয়ে রাজধানীতে চলা কঠিন। পাহাড় আমি বলবো
ঢাকায় বা বাংলাদেশের লাইফস্টাইলের থেকে পাহাড়ে চড়া কয়েকশো গুণ সহজ। এমন পাহাড়ি দুর্গম পথ আমি কিলোমিটারের পর কিলোমিটার হেঁটেছি, আমার না কখনো ওই ভীতিটা কাজ করে নাই যে এ আমাকে কোনো হার্ম করতে পারে। এর কারণে আমার ওই ভীতি, কিন্তু আমার রাস্তায় মানে আমার ঢাকার রাস্তায় বের হইলেই অনেক কোনো একটা মানুষ দেখলেই আমার মনে হয় আছে এই লোকটা হয়তো কোনো আমাকে হার্ম করতে পারে। এখন একটা এরকম আমার চিন্তা চলে আসছে। শনিবার দুপুরে ফুটওভার ব্রিজে অতর্কিত আক্রমণের শিকার হন পর্বতারোহী বিথি। কি ঘটেছিল সেদিন? হঠাৎ কেন হামলা? কয়েকটা স্টেপ নামে এরকম সময় হুট করে আমি মানে ফিল করলাম যে কেউ যেন আমার চুল টানতেছে এবং আমি পড়ে গেছি। আমি তো পড়ে যাওয়ার সাথে সাথে চিৎকার চেঁচামেচি শুরু করছে এবং এরপরে ফিল হলো যে আমার চুল ধরে আরও উপরের দিকে হ্যাচকা টানতেছে। আমাকে কিল ঘুষি দিয়ে পিঠে আমার মাথায় এরপরে ফেলে রেখে চলে যায়। সংখ্যার হিসেবে ঘটনা যাই হোক, ঘর থেকে বের হয়ে আবার ঘরে ফেরা পর্যন্ত একজন নারীর নিরাপত্তার বিষয়ে প্রতিনিয়ত চিন্তায় থাকে পুরো পরিবার। এটা ছিনতাইকারী না, হয়তো ব্যক্তিগত কোনো শত্রু আছে কিনা আমি তো বলতে পারছি না যে আসলে কে সে, অথবা এই যে মবের যে একটা নারীদের প্রতি রাস্তাঘাটে দেখা যায় যে একটা আক্রমণ হচ্ছে, এরকম কিছু একটা হতে পারে। শহরের সড়কগুলো এখনো নারী বান্ধব হয়ে ওঠেনি বলে মনে করেন অনেকে। ধানমন্ডির এই সড়ক এবং ওভারব্রিজে নারী হেনস্থার ঘটনা ঘটে মাঝে মাঝেই। সন্ধ্যার পরে যদি এইদিকে আসি তখন আসলে দেখা যায় যে ব্রিজটা ম্যাক্সিমাম টাইমই নির্জন থাকে। আমরা দেখেছি কিছুদিন পুলিশ এখানে পাহারা দিছে, এখন আর নাই। এগুলা পুলিশ পাহারা দিলেও হয়। আমাদের আশেপাশে এখন সব মানুষ কিন্তু সুযোগের অপেক্ষা আছে, কারণ এখনো মানে পুলিশের যে প্রোটেকশনটা ওরকম কিন্তু এখনো শুরু হয় নাই। দিনে দুপুরে নারীর উপর হামলায় কি ব্যবস্থা নিয়েছে পুলিশ জানতে চাইলে কর্মকর্তারা জানান, এখন পর্যন্ত অস্পষ্ট সিসি ক্যামেরা ফুটেজ আর তদন্ত কর্মকর্তা নিয়োগের বাইরে খুব একটা অগ্রগতি নেই। ছোট একটা ফুটেজ পেয়েছি, আমরা চেষ্টা করছি ওই লোকটাকে শনাক্ত করার জন্য। যেহেতু আপনি বলেছেন এখানে অনেকেই ভাসমান লোক থাকে, তারা হয়তো এক জায়গায় বেশিক্ষণ থাকে না, তো আমরা চেষ্টা করছি আমাদের তথ্যপত্র সংগ্রহ করে গোপন সোর্সের মাধ্যমে আমরা এই লোকটাকে শনাক্ত করার জন্য। শুধু নিজের নির্যাতনের বিচার নয়, শায়লার আশা রাজধানী ঢাকা প্রতিটি নারীর জন্য হবে নিরাপদ। তো এটাই চাইবো যে নারীরা রাস্তাঘাটে যেন সেফলি চলতে পারে, এটা তো আসলে কোনো বিকল্প নেই। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা। নোয়াখালীর সুবর্ণঝড়ে হাত পা বেঁধে 3 সন্তানের জননীকে নির্যাতনের অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। গত 13 আগস্টের এই ঘটনার একটি ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। পূর্ব চরবটা ইউনিয়নের চরমজিদ গ্রামের গৃহবধূ শারমিন আক্তারের অভিযোগ, 12 বছর আগে পারিবারিকভাবে একই গ্রামের নূরনবীর সাথে তার বিয়ে হয়। স্বামী শারীরিকভাবে প্রতিবন্ধী হওয়ায় তিনি নিজে ভিক্ষা করে সংসার চালান। তার এক মেয়ের হার্টের সমস্যা থাকায় 50,000 টাকা দরকার। ভিক্ষা করে বাড়ি ফিরতে দেরি হলে স্বামী পরক্রিয়ার অভিযোগ তুলে গালমন্দ করত। কলহের এক পর্যায়ে কাজের সন্ধানে ঢাকা চলে আসেন শারমিন। সম্প্রতি তাকে বাড়ি নিয়ে যায় এক প্রতিবেশী। কথা কাটাকাটির এক পর্যায়ে ঘটনার দিন শ্বশুর সহ বাড়ির সবাই মিলে হাত পা বেঁধে শারীরিক নির্যাতন চালায়। চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাউসার আলম ভুইয়া জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।